জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? মহিন ভাই শোনা যাচ্ছে, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনাকে মহিন ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকের মাই জব ফেয়ারের এই অনুষ্ঠানে। আপনি খুব সুন্দর একটা টপিকস নিয়ে কথা বলবেন। আপনার এই টপিক শোনার জন্য আরো অনেকেই অপেক্ষা করছে আমার মতো। নিশ্চয়ই এই প্রোগ্রামটি অনেক সুন্দর হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী আসলে আপনারা সবাই অনেকেই চিনেন। ওনাকে আসলে পরিচয় করে দেওয়ার দরকার হয় না, উনি নিজে তার পরিচয় সামনে স্ক্রিনে আসলেই সবাই তাকে চিনে ফেলবে। তারপর আমি ছোট করে বলি, মঈনুদ্দিন চৌধুরী আসলে আপনারা হয়তো SLSD নাম শুনে থাকতে পারেন। উনি ওখানকার সিইও হিসেবে দায়িত্ব পালন করছে এবং প্রেসিডেন্ট হিসেবে আছেন। তো উনি বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান। আর সাথে সাথে আমাদের দেশের একজন খ্যাতনামা ট্রেনার। ওনার স্পেশালি ওনার যে সফট স্কিল ট্রেনিং গুলি যারা আহ, এই প্রোগ্রামগুলোতে থাকতে পেরেছেন তারা নিশ্চয়ই জানেন যে ওনার এই স্কিল আসলে এই এই ধরনের ট্রেনিং এ তার কন্ট্রিবিউশনটা তাহলে কত স্ট্রং থাকে। এবং আমরা অনেকেই, আমার মতো অনেকেই আছেন মইন ভাই আপনার ভক্ত। সো আজকের অনুষ্ঠানে আপনাকে, আমি আর সময় নিতে চাই না, আমি আপনাকে ফ্লোরটা দিয়ে দিতে চাই। আপনার আজকের টপিকসটি ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের ইন্টারভিউ সেশন নিয়ে যে আলোচনাটা শুরু করছি সেটি আসলে মইন ভাইয়ের খুব রিসেন্টলি একটি বই পাবলিশ হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আমিও সে বইটি পড়েছি এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য এটা আসলে একটা, কি বলবো, একটা আশীর্বাদই হবে। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে একটা কঠিন বিষয়টাকে উনি বাংলায় খুব সুন্দর করে সহজ করে সবার জন্য উপস্থাপন করেছেন। আমরা সেই বইয়ের পার্সপেক্টিভ থেকে আজকে আসলে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য যারা আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, যেহেতু এই প্রোগ্রামটি আমাদের মাই জবস এর ফেসবুক পেজ এবং লিঙ্কডইনে এবং ইউটিউব চ্যানেলে থাকবে, আপনারা হয়তো পরেও দেখে নিতে পারবেন। ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে একটা জটিল বিষয়কে আমরা ইন্টারভিউ বোর্ডে আসলে এটা কতটা ইম্প্যাক্ট করে বা কতটা ইম্পর্টেন্ট, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো। মইন ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সেশনটি 45 মিনিটের সেশন। সো আপনি নিশ্চয়ই, দর্শক যারা আছে তারা নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে। ওকে, সো হ্যাপি আফটারনুন, আসসালামু আলাইকুম। আমরা বোধহয় ইতিমধ্যে লাইভে আছি। সো আমাকে যদি একটু স্পিকার মোডে নেওয়া যায়, অথবা আপনার তরফ থেকে যদি স্পিকার মোডে করে দেন, তাহলে আমার স্ক্রিনটা দেখা যাবে আর কি। টাইম টু টাইম আমি হয়তো একটু স্ক্রিন শেয়ার করব। সবাইকে শুভেচ্ছা। myjobs.com কে বিশেষভাবে ধন্যবাদ এই চমৎকার একটি আয়োজন করার জন্য। আমরা সবাই জানি যে ইতিমধ্যে সবুজ ভাই বলেছেন যে সফট স্কিলস এর কথা মেনশন করেছেন। আমি অবশ্যই এটাকে বলি পাওয়ার স্কিল। কেউ কেউ এটাকে বলে পিপল স্কিল, কেউ কেউ বলে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট অফ দি হিউম্যান বিহেভিয়ার। হোয়াট এভার ইট ইজ, আমরা এটা একেবারেই নিশ্চিত, গবেষণায় দেখা গেছে যে কেউ কেউ বলে 80%, কেউ কেউ বলে 85% পর্যন্ত এই সফট স্কিলস এর ভূমিকা মানুষের জীবনের সাকসেস রেট নির্ধারণ করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে প্রাধান্য পায়। তো আমি আজকে অ্যাকচুয়ালি আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে ইন্টারভিউ সেশনে কি বিষয় আমরা কানেক্ট করতে পারি। তো প্রথমে আগে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা আমি একটু সাধারণভাবে সহজভাবে বলার চেষ্টা করছি, কারণ গত বছর 2020 ডিসেম্বরের 29 তারিখ আমার একটি বই পাবলিশ হয়, ইমোশনাল ইন্টেলিজেন্স, একেবারেই বাংলায়। কারণ প্যান্ডেমিক শুরু হওয়ার পরে প্রচুর ওয়েবিনার করেছি এবং এই ওয়েবিনারে দেখা গেছে যে সবাই দাবি করছিল যে ইংলিশে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রচুর বই থাকলেও
কিন্তু এটাকে নিজের ভাষায় বোঝার মতো বোধগম্যতার জন্য সবাই ডিমান্ড করছিল যে স্যার একটা বই লেখা যায় কিনা। তো সেই অনুপ্রেরণা থেকে আমার অ্যাকচুয়ালি পাঠকদের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি, সেই অনুপ্রেরণার উৎস হিসেবেই আমি লেখার কাজ শুরু করি এবং গত বছরই 2020-এর 29শে ডিসেম্বর বইটি পাবলিশ হয় এবং আলহামদুলিল্লাহ দর্শকদের পাঠকদের ভালোবাসার কারণে আমার এটা আত্ম উন্নয়ন ক্যাটাগরিতে টপ 10 অ্যাকচুয়ালি 4th পজিশন নিতে পেরেছে। আমার আসলে এই ভাবনাটা ছিল না যে আসলে পজিশন নেওয়া বা এটা নিয়ে কি কাজ করব। আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে বইটা আসলে সাদামাটা বাংলায় যদি আমি লিখি, এতে যদি সহজবোধ্যভাবে মৌলিক ধারণাটা, একেবারে অ্যাডভান্স কোনো ধারণা না, একেবারে সার্টিফিকেশন লেভেলের কিছু ধারণা পাওয়া যাবে, এরকম কোনো কিছু যদি শেখা যায়, তো সেই ধারণা থেকেই আসলে বইটা লেখা। কোনো উদ্দেশ্য ছিল না যে প্রথম হবে, দ্বিতীয় হবে বা চতুর্থ হবে। কিন্তু গ্রহণযোগ্যতার কারণে বইটি মাশাআল্লাহ জনপ্রিয়তার কারণে, কারণ অনেকেই পড়ে এটার উপলব্ধিতে এসছে যে বইটার প্রয়োজনীয়তা এবং এই কন্টেন্টটার প্রয়োজনীয়তা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি এর আগের বছরই আমরা অনলাইনে একটি কোর্স চালু করেছিলাম, থ্রাইভিং স্কিলস নামের একটি সংস্থার সঙ্গে আমরা এসএলএসডি পার্টনারশিপে। সেখানে আমাদের একটা সার্টিফিকেট প্রোগ্রাম আছে ইন সিম্পল ইংলিশ, ইমোশনাল ইন্টেলিজেন্স, একেবারে বেসিক ধারণা দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ সেখানেও প্রায় শতাধিক আপনার পার্টিসিপেন্ট বা ইউজার কোর্সটি সম্পন্ন করতে পেরেছে। পরবর্তীতে আমি অবশ্য এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স নামে একটি উইং, আমাদের 7টা উইং আছে এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে আমরা সরাসরি লাইভ ভার্চুয়ালি আমরা সার্টিফাইড ইআই গ্রাজুয়েট কোর্স চালু করি। আলহামদুলিল্লাহ ইট ওয়াজ অলসো সাকসেসফুল। আমাদের 3টা ব্যাচ ইতিমধ্যে, তৃতীয় ব্যাচটি প্রায় আগামী শুক্রবার তারা শেষ করতে যাচ্ছে তাদের অ্যাসেসমেন্ট, এবং আমরা চতুর্থ ব্যাচটি শুরু করতে যাচ্ছি আগামী 20 তারিখ। ফর্মালি আমরা ইনঅগ্রেট করব। 13 তারিখ পর্যন্ত লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন। যারা ইতিমধ্যে কোর্সটি করেছেন তারা জানেন এটার সফলতা এবং এটার প্রয়োজনীয়তা। অনেকেই নিজের জীবনের অনেক গতিপথের পরিবর্তনের ক্ষেত্রে এই কোর্সটির উপযোগিতা বুঝতে পেরেছেন। এবং আমরা চতুর্থ ব্যাচও আশা করছি, ইতিমধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, সবাইকে অভিনন্দন। যারা এখনো চাচ্ছেন করতে, আমার টাইম লাইনে এটার উপরে পুরো ডিটেলস দেওয়া আছে। আমরা 13 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনটা রেখেছি প্যান্ডেমিকের জন্য। আমরা 20 তারিখ ফর্মালি ইনঅগ্রেট করতে যাচ্ছি চতুর্থ ব্যাচ সার্টিফাইড ইআই গ্রাজুয়েট কোর্স। ওকে, সো কামিং ব্যাক টু ইমোশনাল ইন্টেলিজেন্স এর বিষয়ে আমি একটু কথা বলতে চাই প্রথমে, যে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি এবং কেন। এই জিনিসটা আগে বুঝলে আমরা আসলে বুঝে যাবো যে আসলে আগে প্রথমে আমরা কেনটা দিয়ে শুরু, যে কেন ইমোশনাল ইন্টেলিজেন্স। আসলে দেখেন, আমরা মানুষ আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীতে সবার কাছে পরিচিত। সবাই আমরা জানি যে আমাদের একটা নামও আমরা আমাদের ইসলাম ধর্মে আছে, আমরা বলি যে আশরাফুল মখলুকাত। তো আশরাফুল মখলুকাত হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে দুটো বিশেষ ক্ষমতা দিয়েছে যেটা প্রাণীকুলে আর কাউকে দেওয়া হয়। একটি হচ্ছে আপনার ভালো এবং মন্দ পছন্দ করার ক্ষমতা, যেটা প্রাণীকুলের আর কাউকে দেওয়া হয়নি, এটা মানুষকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে সৃজনশীল ভাবে কাজ করা, আমরা যেটাকে বলি থিঙ্কিং আউটসাইড দ্য বক্স বা ইনোভেশন। এই দুটো ব্যাপার কিন্তু একমাত্র আমাদের মানুষকে দেওয়া হয়েছে প্রাণীকুলে, আর কাউকে দেওয়া হয়নি। এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে যে মানুষের কাছে এই দুটো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন এই দুটো শক্তির যদি আমরা উৎস খুঁজতে চাই, যে আসলে রুটটা কোথায়, পাওয়ারটা কোথায়, কি কারণে আমরা বলছি যে এই দুটো শক্তি আমরা অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেলাম, ইউনিক হয়ে গেলাম, তাহলে আসলে এটার উৎস কোথায়? এর একমাত্র জ্বালানি উৎসই হচ্ছে আবেগ। এবং এই ইমোশনকে কেউ কেউ বলছে এনার্জি ইন মোশন, অর্থাৎ বহমান শক্তির ধারা। খুব ভালোভাবে খেয়াল করেন, বহমান শক্তির ধারা। এই যে প্রবাহমান বা বহমান শক্তির ধারা, এটা আপনি চাইলে, ওই যে ভালো আর মন্দের কথা শুরুতে বলছিলাম, আপনি চাইলে এটা ভালো কাজেও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে এটা খারাপ কাজেও ব্যবহার করতে পারবেন। সুতরাং এটা আপনার হাতে, এই কিটা আপনি কোন জায়গায় ব্যবহার করবেন।
এবং আরেকটি হচ্ছে যে আপনি যে সৃজনশীল ভাবে ব্যবহার করবেন কি করবেন না, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনার হাতে। এখন এই গল্প থেকে আমরা বুঝতে পারছি যে আসলে কেন ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজন আছে। আমরা জানি আইকিউ এর কথা জানি, আমরা যেটাকে বলি বুদ্ধিমত্তা, যেটা ট্যালেন্ট বা নলেজের উপরে নির্ভরশীল। আমরা পিকিউ জানি, ফিজিক্যাল কোশেন্টের কথা জানি, তো শারীরিক যে ফিটনেস বা যোগ্যতার কথা। আমরা এসকিউ এর কথা জানি, স্পিরিচুয়াল কোশেন্টের কথা জানি, আধ্যাত্মিকতা, অর্থাৎ যে জায়গায় আপনি নিজেকে সুসংহত করতে পারেন। তাহলে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিভাবে এখানে আসলো এবং কিভাবে এটাকে কানেক্ট করছে? কেউ কেউ এটাকে পরিমাপ করার জন্য বলে ইকিউ বা ইমোশনাল কোশেন্ট, অর্থাৎ আবেগীয় বুদ্ধিমত্তার একটি পরিমাপক। অর্থাৎ বিভিন্ন ভাবে অ্যাসেস করার পরে যে মানদণ্ডটা বের হয়ে আসে সেটাকে আমরা বলছি ইকিউ। যেমন নলেজকে হিসাব করে বের করলে আমরা যেমন আইকিউ, ঠিক তেমনি আমরা এটাকে বলছি ইমোশনাল কোশেন্ট। তো ইমোশনাল কোশেন্ট আমাদের এই যে যেটা বলছিলাম যে আমাদের সমস্ত কিছুর জ্বালানি শক্তির উৎস, এই উৎসটাকে পরিচালনা করতে গেলে আমাদের এই ইমোশনের সঠিক ব্যবহার লাগবে। এখন কিভাবে লাগবে, কিভাবে করব, এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন গবেষণা হচ্ছে। এখন যদি আপনি বলেন যে ইতিহাসটা বলেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স কোন সময় থেকে শুরু হয়েছে, ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে মানব সভ্যতার শুরুতেই ছিল। মানুষ যখন প্রথম এসেছিল পৃথিবীতে তখন সে জন্মগ্রহণই করেছে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে, অর্থাৎ ইমোশন নিয়ে জন্মগ্রহণ করেছে। এমন কোন মানুষ আছে যে আবেগ ছাড়া জন্মগ্রহণ করেছে? না। সবগুলো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যারা অতীতে জন্মগ্রহণ করেছে, এখনো করছে বা সামনে করবে, সবাই এই শক্তিশালী একটি উপাদান নিয়ে জন্মগ্রহণ করবে, আর সেটার নামই হচ্ছে ইমোশন। এখন তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স কবে থেকে উৎপত্তি শুরু হয়? আমি যদি বলি যে সক্রেটিসের সেই বাণী নো দাই সেলফ, নিজেকে জানো, সেই নিজেকে জানা থেকেই শুরু হয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্সের যাত্রা। পরবর্তী সময়ে এটা নিয়ে অনেকে লেখালেখি করেছে, কেউ একাডেমিক্যালি পড়াশোনা করেছে, এরকম অনেকের নাম শোনা যায়। শেষ পর্যন্ত এটাকে সারা পৃথিবীতে ধরেন একেবারেই খুব নতুন করে একটু ফোকাসড, একটু ব্যাপক আকারে পরিচিতি করার ক্ষেত্রে যার ভূমিকা, আমি যাকে ফলো করি বা যাকে মনে করি, তার নামটুকু সবাই আপনারা জানেন, ড্যানিয়েল গোল্ডম্যান। তো ড্যানিয়েল গোল্ডম্যান 1995 সনে ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দেন আইকিউ, এই বইটি পাবলিশ করার পরে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটি কনসেপ্ট আছে এবং এটা ব্যবহারের ভিতর দিয়ে প্রোডাক্টিভিটি, পারফরমেন্স এগুলো ইমপ্রুভ করা যায় ব্যক্তিগত এবং আপনার পেশাগত পর্যায়ে। তো কি আছে ইমোশনাল ইন্টেলিজেন্স? আপনি যদি দেখেন আসলে বৈশ্বিকভাবে অথবা স্থানীয়ভাবে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের বয়স খুব একটা বেশি না। যদি আমরা ফর্মাল ইনস্টলেশনের ডেটটা যদি আমরা ধরি 1995 থেকে এখন এই পর্যন্ত, খুব বেশি কিন্তু না। অনেক প্রাচীন এরকম বলা যাবে না, তারপরে একেবারেই বলা যাবে না যে একেবারে নতুন। কিন্তু আমাদের দেশে আসলে এটার চর্চা খুব বেশি দিন হয়নি। আমার মনে আছে আমি 2010-এ প্রথম কর্পোরেট একেবারে আনুষ্ঠানিক ভাবে, অনেকে হয়তো অনেকভাবে চর্চা করছেন, ICMA তে একটি প্রোগ্রামের ভেতর দিয়ে প্রথম আমার যাত্রা শুরু হয় 2010-এ, এবং প্রোগ্রামটা ছিল লিডারশিপ উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। তারপর থেকে কর্পোরেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার আমি করে যাচ্ছি প্রশিক্ষণে এবং শিক্ষকতায়। আমি যেখানে শিক্ষকতার সুযোগ পেয়েছি সেখানেই, যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, একটি লিডিং পাবলিক ইউনিভার্সিটি, সেখানে আমি প্রফেসর অ্যাডজাংক্ট হিসেবে কাজ করার সময় আমার বিজনেস কমিউনিকেশনে একটা চ্যাপ্টারে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সকে উইথ ডিউ পারমিশন ফ্রম দ্য ডিন এন্ড হেড অফ ডিপার্টমেন্ট আমরা এটা ইন্ট্রোডিউস করেছি। আরো অনেক জায়গায় যেখানে সুযোগ হয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমি ইনস্টল করার চেষ্টা করেছি নানা আঙ্গিকে, কারণ এটা আসলে মানুষের একটি চমৎকার একটি গুণাবলীর অংশ, এটা যদি ব্যবহার করা যায়। তো এবার আসুন আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সে কি আছে আমি একটু চট করে আপনাদেরকে একটা স্লাইড এক ঝলক দেখাতে চাই, যেন আপনারা চট করে এটা দেখে নিতে পারেন যে আসলে এখানে কি আছে। আমার ধারণা সবাই হয়তো একটু দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে ড্যানিয়েল গোল্ডম্যানের সেই 5টি উপাদানের কথা এখানে বলা হয়। উনি বলছেন নিজের আবেগকে জানা,
নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, অন্যের আবেগকে বোঝা, অন্যের আবেগকে সামলানো এবং নিজকে এই প্রক্রিয়ায় উৎসাহিত রাখা। কিন্তু আসলে এটা মনে রাখাও আসলে কঠিন এই 5টা উপাদান। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এটা এই 5টা উপাদানকে 5টা এস দিয়ে রূপান্তর করলাম এজ এ টুল। এটার দুটো অংশ আছে, প্রথমে 5টার দুটো ভাগ। একটি ভাগ হচ্ছে আত্ম উন্নয়ন, পার্সোনাল কম্পিটেন্স, যেখানে আছে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, আত্মসচেতনতা, আত্মব্যবস্থাপনা। আর দ্বিতীয় আরেকটি অংশ আছে সোশ্যাল কম্পিটেন্স বা সামাজিক দক্ষতা বা উন্নয়ন, যেখানে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল স্কিলস। এই 4টাকে পরিচালনা করার জন্য আপনাকে সবসময় নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে। এই জন্য সেলফ মোটিভেশন আরেকটি, সেটাকে আমরা বলছি আত্ম অনুপ্রেরণা। দেখেন প্রত্যেকটি শব্দ কিন্তু এস দিয়ে শুরু। পার্সোনাল কম্পিটেন্সের সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল কম্পিটেন্সের সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস, এবং এই 4টাকে পরিচালনা করার জন্য সেলফ মোটিভেশন। তো এটা হচ্ছে মোটামুটি ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল ফাংশনাল অ্যাসপেক্ট মনে রাখার। এই 5টা টুল আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন এবং 5টা টুলকেই আপনাকে প্রতিনিয়ত ধীরে ধীরে আপনাকে ইমপ্রুভ করতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ইমোশনাল ইন্টেলিজেন্সের আমার লেখা বইয়ের কাভারটি। এটি রকমারি.com যে কোনো সময় পাবেন। এখন কিছু অফার চলছে, আপনারা চাইলে রকমারি.com গিয়ে বইটি খুব স্বল্প মূল্যে কিনতে পারেন। এটা একটি কমপ্লিট অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড বই, অর্থাৎ আপনি প্রত্যেকটা এস শেষ করবেন, শুরুতে এবং শেষে চমৎকার কিছু অ্যাসেসমেন্ট আছে, যার ভিতর দিয়ে আপনি গ্র্যাজুয়ালি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটি ইমপ্রুভ করতে পারবেন। এবার আসি ইন্টারভিউ সেশনে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগে। আমি আমার এই আলোচনায় যাওয়ার আগে প্রথমেই বলে নিই যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষের জীবনের বা কর্মক্ষেত্রে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগবে না। আপনি বলেন লিডারশিপ, আপনি যদি বলেন কমিউনিকেশন, আপনি যদি বলেন টিম বিল্ডিং, আপনি যদি বলেন নেগোসিয়েশন, আপনি যদি বলেন রিলেশনশিপ, এমন কোনো জায়গা নেই যেখানে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের উইন্ডোটা আপনি ফিট ইন করতে পারবেন না, সব জায়গায় করতে পারবেন। এবং এই কারণে আমার কাছে মনে হলো যে ইন্টারভিউ সেশনে আসলে কি ঘটে। আমি ইন্টারভিউ সেশনে আজকে বিশেষ করে আমার টার্গেট হচ্ছে যারা ফ্রেশার, যারা নতুন এসেছেন বা মাত্র পড়াশোনা শেষ করেছেন বা করবেন ভাবছেন, এরকম নতুন যারা শ্রম বাজারে বা কেরিয়ার মার্কেটে জয়েন করবেন, যারা চাকরির বাজারটা যাচাই বাছাই করবেন বা নিজেকে নিজের যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করবেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকে অবশ্য আমার এই বক্তব্যগুলো আপনাদের সামনে দিতে চাই। তো প্রথমে আসা যাক, আসলে আমরা ইন্টারভিউ সেশনে খুব কমন কিছু প্রশ্ন আমরা উই ফেস। ইন্টারেস্টিংলি আমরা ফেস করার পরেও কিন্তু আমরা আসলে অনেক সময় বুঝিও না যে আসলে প্রশ্নের উত্তরটা কি হবে, এবং অনেকে খুব সাদামাটা ভাবে এটাকে নেয়। প্রথমে আমি বলে নিই যে ইন্টারভিউ সেশন ইজ এ ফর্মাল সেশন, এবং যেখানে আপনার আসলে এমপ্লয়াররা যে 3টা জিনিস আপনার ভেতরে দেখতে চায়, সেই জিনিসটা যদি তারা না দেখতে পায়, তখন কিন্তু আপনাকে নেওয়ার ক্ষেত্রে তাদের দ্বিধা দ্বন্দ্ব এবং বিকল্প তারা চিন্তা করে। সে কি জিনিসগুলো সেখানে আপনার মাঝে খুঁজতে চায়, মানে এমপ্লয়ার আসলে একজন এমপ্লয়ি বা পটেনশিয়াল এমপ্লয়ি বা ক্যান্ডিডেটের মাঝে কি খুঁজতে চায়, আসলে তারা কম্পিটেন্স চায়। এখন কম্পিটেন্সটা কি? কম্পিটেন্স তো যোগ্যতা। আপনি বলবেন যে মামার জোরের যোগ্যতা খুঁজতে চায় নাকি আসলে যোগ্যতা খুঁজতে চায়। কর্পোরেট ওয়ার্ল্ডে যারা এইচআর নিয়ে কাজ করেন বা যারা প্রাতিষ্ঠানিকভাবে অর্গানাইজেশন পরিচালনা করেন, তারা সবাই জানেন যে সবচেয়ে বড় শক্তিশালী উপাদান হচ্ছে একটি দক্ষ জনবল। এই দক্ষ জনবল ছাড়া আসলে কোনো প্রতিষ্ঠান চালানো কোনোভাবেই সম্ভব না। আর যেহেতু সম্ভব না, তখনই কিন্তু তাদের আসলেই প্রয়োজন দক্ষ জনবল। এখন এই দক্ষ জনবল খোঁজার জন্যই কিন্তু ইন্টারভিউ সেশনের আয়োজন। আপনি বিভিন্ন পর্যায়ে শেষ করে যখন ইন্টারভিউ সেশন, মানে ফেস টু ফেস যখন ইন্টারভিউ সেশনে, তা ভার্চুয়ালি হতে পারে, আপনার যেহেতু এখন প্যান্ডেমিকের সময়, যেভাবেই হোক, তারা আসলে খুঁজতে চায় যোগ্য লোকটিকে খুঁজতে চায়। এই কম্পিটেন্সের ভিতরে তারা দেখতে চায় আপনার ভিতরে 3টি জিনিস আছে কিনা। সেই 3টি জিনিস কি? সেই 3টি জিনিস হচ্ছে আস্ক, ASK, অ্যাটিটিউড, স্কিল এন্ড নলেজ। আপনার কাছে রিকোয়ার্ড
নলেজ আছে কিনা, আপনার কাছে রিকোয়ার্ড স্কিল আছে কিনা, আপনার ভেতরে রিকোয়ার্ড রাইট অ্যাটিটিউড আছে কিনা। দৃষ্টিভঙ্গি, জ্ঞান এবং দক্ষতা। দৃষ্টিভঙ্গিটাকে আমি প্রথমে দিয়েছি এই কারণে, কারণ দেখা গেছে অনেক জ্ঞানী মানুষ কিন্তু শুধুমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি না থাকার কারণে তাকে নেওয়া হচ্ছে না। অনেক জ্ঞানী মানুষ কিন্তু সঠিক বা যথাযথ দক্ষতা না থাকার কারণে তাকে নেওয়া হচ্ছে না। এই জন্যে এই দৃষ্টিভঙ্গিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক বড় বড় সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ বোর্ডে হাজির হবেন, আপনি অনেক ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আপনার অ্যাটিটিউডটা কোনোভাবেই কানেক্ট করতে পারছে, সঠিক অ্যাটিটিউড। এটাকে আবার অন্যভাবে কেউ ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, যে এখানে কি আমি তৈলায়নের কথা বলছি কিনা, বা আপনার যে মালিক পক্ষকে অতি বাস্তব পরাবাস্তব কিছু আপনি তাকে দেওয়ার চেষ্টা করছেন, না এরকম কিছু না। সঠিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ যেখানে যতটুকু সেটে। এখন সেই জায়গাটুকুতেই কিন্তু আপনাকে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের যে 5টা এস আমি একটু আগে আলোচনা করলাম, সেই 5S কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে। আমার মনে হয় যে এমন কোন ইন্টারভিউ বোর্ড নাই যেখানে একটা প্রশ্ন কমন নাই। এই প্রশ্নটা সবার জন্য কমন। সেটা হচ্ছে যে আপনি দ্য মোমেন্ট ইউ এন্টার দি ইন্টারভিউ বোর্ড আস্কস ইউ ওয়ান ভেরি সিম্পল কোয়েশ্চেন, কি সেটা বলে যে টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ। ইন্টারেস্টিং কিন্তু দেখেন, অনেকে বলে এটা তো একদম সহজ প্রশ্ন। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি-তে বিজনেস ইংলিশ পড়াই। তো যখন এই সেশনটা আমরা নেই বিজনেস ইংলিশের, এবং যখন সবাইকে প্রশ্ন করি যে দেখো এই যে টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ, ইজ ইট এ টাফ কোয়েশ্চেন অর ইটস এ ভেরি ইজি কোয়েশ্চেন, আমার ছাত্রছাত্রীরা সবাই বলে এটা তো স্যার সবচেয়ে সহজ কোয়েশ্চেন। তো যখন বলি যে আচ্ছা হু ক্যান টেল অ্যাবাউট ইউরসেলফ, বলো দেখি এখন কি, তখন দেখা যায় ফাম্বলিং মামলিং অথবা তথ্য খুঁজে বেড়াচ্ছে নিজস্ব। এটা কিন্তু খুব মজার বিষয় যে আমরা প্রথমে মনে করি যে নিজের সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু সবচেয়ে ব্যাপার হচ্ছে ডক্টর তাশা ইউরিক নামে, উনি হার্ভার্ড একজন স্কলার, হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রচুর লেখালেখি করেন। তো উনি ইমোশনাল ইন্টেলিজেন্স একজন এক্সপার্ট এবং সাইকোলজিস্ট। তো উনি একটি গবেষণায় প্রমাণ করেছেন যে আমরা আসলে শতকরা 10 ভাগের চেয়েও কম মানুষ আত্মসচেতন, সেলফ অ্যাওয়ারনেস। দেখেন, প্রথমে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রথম এসটি কিন্তু আমাদের কাজে লাগছে ইন্টারভিউ বোর্ডে, বিকজ দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন। আপনি যে ইন্টারভিউ দেন না কেন, যে লেভেলেই যান, আপনি ফ্রম সাপোর্ট স্টাফ টু সিইও যে লেভেলেই যান, প্রথম প্রশ্নটাই আপনাকে এটা করা হয় যে ক্যান ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ, or how do I know about more about yourself? তো এই যে শুনতে চাই, জানতে চাই, কেন? প্রশ্নটা হচ্ছে what is the purpose of this question by the interview board? The purpose of this question to you by the interview board is very crystal clear. তারা আপনাকে হায়ার করতে চায়। এখন হায়ার করতে গেলে আপনার ভিতরে যে ওই কম্পিটেন্স যে ফ্রেমওয়ার্কটা আছে, আপনার ভিতরে অ্যাটিটিউড, স্কিল এবং যে নলেজ, এটা কিভাবে আছে, এইটাকে জানার জন্য আপনাকে সেই সুযোগটুকু তারা দিতে চায়। তো এই সুযোগটা তারা কিভাবে দিবে? এই প্রশ্নের ভেতরে যখন তারা আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে প্রথমে কমফোর্ট জোনে নিতে চায় যে আপনি একটু ধাতস্থ হন, তারপরে নিজেকে আস্তে আস্তে খুলে ধরুন। কারণ আপনি যখন নিজেকে মেলে ধরবেন, খুলে ধরবেন, তখন আপনার সম্পর্কে মানুষ জানবে যে আসলে আপনি কে, আপনার ক্যাপাসিটি, আপনার এবিলিটি, আপনার ভিশন, মিশন, আপনার গোল, ড্রিমস, এগুলো তখন বের হয়ে আসে। তো দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই উন্মুক্ত ভাবে, যারা আমাকে ফেসবুকে লাইভ দেখছেন, আমি যদি 1 মিনিট অপেক্ষা করি, যদি প্রশ্নটা করি যে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, কি লিখবেন আপনারা? লিখেন তো দেখি। আমি 1 মিনিট অপেক্ষা করছি, সময় ধরে, ঘড়ির কাঁটা ধরে অপেক্ষা করছি। লিখুন নিজের সম্পর্কে, আই এম অথবা মাই নেম ইজ, তারপরে লিখেন তো দেখি। আমি 1 মিনিটে আমি অপেক্ষা করছি, আপনাদেরকে শুনছি, দেখছি, আমি ঘড়ির কাঁটাও দেখছি, 10 সেকেন্ড চলে গেছে, আমি অপেক্ষা করছি। লিখুন নিজের সম্পর্কে, লিখুন, তাহলে বলতেও পারবেন। কারণ এটাকে গুছিয়ে নিতে হবে, এটাকে আত্মস্থ করতে হবে, মুখস্থ না। সবচেয়ে বড় যে ভুলটা হয়, যে কমন প্রশ্নগুলো আমরা ইন্টারভিউ স্কিলের ক্ষেত্রে আলোচনা করি বিজনেস ইংলিশে বা কর্পোরেটে, অনেকেই মনে করে যে এটা যদি মুখস্থ করে ফেললে আমি হর হর করে বলে ফেলবো।
এটাতে যেটা হবে আপনার ভিতরে যে সাবলীলতা এবং আপনার যে ভাষা জ্ঞানের দক্ষতা সেটার অভাব ফুটে উঠবে, এবং এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আপনি নিজেকে আর লুকোতে পারবেন না, আপনার কিন্তু নলেজ কম্পিটেন্স লেভেল তখন নেমে যাবে। তো আমি 1 মিনিট অপেক্ষা করেছি, আমি পরে হয়তো দেখবো, আমি এখন দেখতে পাচ্ছি না আসলে আপনার ওই জায়গায় কে কি লিখছেন। যদি সম্ভব হয় যে মডারেটর আছেন বা দেখছেন তারা হয়তো দেখতে পারেন। এই জায়গায় একটা চমৎকার বিষয় যে নিজের সম্পর্কে আপনি কতটুকু জানেন, কিভাবে জানেন। এখন কি জবাব দিব, অনেকে বলে যে আমি বলবো আই পাসড এসএসসি এইচএসসি ফ্রম XYZ, I have done this and that, I am doing this and that, এগুলো বলবো না কিভাবে, হাউ টু অর্গানাইজ। দেখেন আপনি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা ঘটে গেছে, আপনার সিভি টুকু তারা ইতিমধ্যে রিভিউ করেছে, স্ক্রুটানাইজ করেছে, তারা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছে। তো সুতরাং এই বিষয় নিয়ে আপনি যখন দ্বিতীয়বার বলতে যাবেন, আনলেস অনেক ইন্টারভিউ বোর্ড হয়তো চাইও আচ্ছা আপনার একাডেমিক এরিয়াটা একটু ফোকাস করো, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট what do they want? They want you to talk about your achievement. They want you to talk about your ability, right? তারা চায় যে আপনি তাদেরকে তাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে বলেন, আপনি তাদেরকে আপনার আপনি কি অ্যাচিভ করেছেন এই পর্যন্ত সেটা তারা আপনার কাছ থেকে শুনতে চায়। তারা আপনার কাছ থেকে শুনতে চায় যে আপনি আসলে আপনার অ্যাবিলিটি কি, আপনি কি করতে পারেন, মানে আপনার কি করার আপনার সুযোগ আছে এই অর্গানাইজেশনের জন্য, যেটা আপনি এই কোম্পানিকে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। এই জায়গাগুলো তারা আপনাকে আবিষ্কার করতে চায়। এই জায়গাটুকু যদি আপনার প্রথমেই আপনি এটা দিতে পারেন, ফর এক্সাম্পল দে ওয়ান্ট ইউ to talk about your achievement, আপনি এই পর্যন্ত কি কি করেছেন একটা উদাহরণ দেন। আপনি যদি ফ্রেশার হন বলেন যে well I turn out to be one of the best team leaders in my projects, for example with this topic or this course I was one of the best leaders, my faculty assessed me as one of the best leaders or as a best team players। এই দেখেন আপনার অ্যাচিভমেন্ট যদি আপনি ফ্রেশার, আপনি যদি প্রফেশনাল হন ইতিমধ্যে কোন জায়গায় কি অ্যাচিভ করেছেন, মাই কোম্পানি গেভ মি দিস অ্যামাউন্ট অফ টার্গেট এন্ড আই অ্যাচিভড ইট, আই এম দি অ্যাচিভার, আই অ্যাচিভড ইট। দেখেন এটাই কিন্তু জানতে চাচ্ছি। তারপর আসেন আপনার অ্যাবিলিটি, আপনি কি কি করতে পারবেন, আপনার ভিতরে কি কি পাওয়ার স্কিলস আছে সেগুলো বলুন। আই ক্যান কমিউনিকেট, আই এম পিপল ওরিয়েন্টেড, রাইট, I am fond of people, right? I lead a team, I feel I enjoy leading a team। তো এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট এন্ড আপনার অ্যাবিলিটি। দেন কথা বলেন আপনি আপনার এই অ্যাচিভমেন্ট এন্ড অ্যাবিলিটি এই দুটোকে কম্বাইন করে আপনি কিভাবে এই অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেশনে যাবেন। পরের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি 3টা এর কথা বলেছি আপনি নিজের সম্পর্কে যখন বলবেন। সো একটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, আপনি ইতিমধ্যে কি কি করেছেন, দ্বিতীয় এটা হচ্ছে আপনার অ্যাবিলিটি, এবং থার্ডটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আপনি কি কি জিনিস আপনি অ্যাপ্লাই করবেন, কন্ট্রিবিউট করবেন ফর দিস নিউ অর্গানাইজেশন ওয়্যার ইউ আর জয়েনিং। তো দেখেন এটা কিন্তু আসলে যত সহজ আপনি বলেন এত সহজ কিন্তু না, এটার জন্য প্রিপারেশন দরকার। ইউ নিড অ্যাওয়ারনেস, ইউ নিড সেলফ অ্যাওয়ারনেস, কারণ আপনার সম্পর্কে আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, পৃথিবীর আর কেউ আপনার সম্পর্কে কিছুই বলতে পারবে না। সুতরাং আপনার সম্পর্কে যেহেতু বলতে হবে, আপনাকেই প্রুভ করতে হবে যে আপনি আসলে কতটুকু কিভাবে বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে স্টাডি করতে হবে নিজে, সেলফ অ্যাওয়ারনেসের জন্য আপনার SWOT অ্যানালাইসিস করতে হবে, আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনার স্ট্রেংথ আপনাকে অপরচুনিটি তৈরি করবে, আপনার উইকনেস আপনাকে থ্রেটের মুখে ফেলবে, আপনার উইকনেসকে আপনি স্ট্রেংথে রূপান্তরিত করলে আবার আপনি কিন্তু এটাকে খুব সহজেই খুব ইজিলি আবার আপনার অপরচুনিটিতে পরিণত করতে পারবেন। তো দেখেন সেলফ অ্যাওয়ারনেস দিয়ে শুরু হয়ে গেল আপনার ইন্টারভিউ সেশন। হাউ মাচ আর ইউ সেলফ অ্যাওয়ার? ইফ আই আস্ক ইউ দিস কোয়েশ্চেন, এবার একটু নিচে লিখেন তো এই যে 3টা এর ব্যাপারে, যারা ফ্রেশার আছেন, যারা প্রফেশনাল আছেন, এই 3টা এ যদি চেকলিস্টের মতো লিখেন যে A1 এখানে কি কি আছে আপনার কর্মকাণ্ড, A2
আপনার কি কি আছে, আপনার এবিলিটি, A3 অ্যাপ্লিকেশন কি কি অ্যাপ্লাই করতে চান। দেখেন খুব সহজেই কিন্তু আপনার এমপ্লয়ার খুঁজে পেলো যে আপনার ভিতরে কনফিডেন্স কি আছে। সেরকম আরো কোশ্চেন আছে, যেমন ধরেন আপনার আরেকটা প্রশ্ন হতে পারে যে why should you hire you, who the hell are you, জাস্ট ফর এ জোক। অনেক জায়গায় কিন্তু আপনার এরকম মেন্টাল প্রেশার দিতেও পারে। দুটো ঘটনা ঘটবে, আমি এমন ইন্টারভিউ বোর্ডেও দেখেছি, আমার ক্যান্ডিডেট এসে বলেছে স্যার আমাকে বলছে who the hell are you, why should I hire you, who the hell or have been, well they were testing their mental resistance, resilience, right? You have to learn how to manage yourself. তারা আপনাকে বাঁকা চোখে দেখছে নাকি হাসছে, আরে ভাই you are looking for a career or job, they are not, they are looking for the right people, and there are so many people because of the population of this country, হয়তো আপনার চেয়ে আরো বেটার ক্যান্ডিডেট আছে। what uniqueness do you have, এটা আপনাকে প্রুভ করতে হবে যে আমি রেজিলিয়েন্স, আমি আমি খুবই চমৎকার ভাবে আমি আমার ইমোশনটাকে ব্যবহার করতে শিখি। ইমোশনাল ইন্টেলিজেন্স সেটাই বলে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে যে আমাদের ভিতরে দুটো ব্রেন আছে, আমাদের ব্রেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইমোশনাল ব্রেন, একটা লজিক্যাল ব্রেন। ইমোশনাল ব্রেন, ইমোশনাল ইন্টেলিজেন্স বলে এই দুটো অ্যাসপেক্ট অফ আওয়ার ব্রেনস কে কম্বাইন করে, সমন্বয় করে আপনার ভিতরে আবেগও থাকবে, আবার আপনার ভিতরে আবার যুক্তিগতও থাকবে। কোনোটার যেন বাড়াবাড়ি না হয়, কোনো একটার বাড়াবাড়ি হয়ে গেলেই কিন্তু আপনি অটোমেটিক্যালি তখন আবার মূর্খ হয়ে যাবেন। এই দেখেন আপনি এখন সেলফ ম্যানেজমেন্টে চলে গেছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করছেন না। আপনাকে এটা আপনি ফিল করবেন আপনার ভালো লাগছে না, রাগ লাগছে, কিন্তু নিজেকে আপনি ম্যানেজ করবেন, এমন ভাবে ম্যানেজ করবেন যে তারা টেরও পাবে না আপনি কিভাবে তাদেরকে ম্যানেজ করছেন। সো দিস ইজ সেলফ ম্যানেজমেন্ট। তারপরে আসেন এবার ওই যে সোশ্যাল অ্যাওয়ারনেস এর জায়গায় আছে, সোশ্যাল সোশ্যাল কম্পিটেন্সের জায়গায় আছে সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা। আপনি বিফোর ইউ এন্টার দি, বলা হয়ে থাকে যে প্রথম 20 সেকেন্ডের ভেতর একজন মানুষ সম্পর্কে ইমপ্রেশন বা ধারণা তৈরি করতে, আপনি দ্য মোমেন্ট ইউ এন্টার দি ইন্টারভিউ বোর্ড আপনাকে কিন্তু মাপা শুরু হয়ে গেছে, প্রথম 20 সেকেন্ড আপনাকে ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। কিভাবে করবেন? দ্যাটস সোশ্যাল অ্যাওয়ারনেস। আপনি যাদেরকে দেখছেন তাদের সঙ্গে কি রাইটলি আই কন্ট্যাক্ট করছেন, আপনার জেস্টার, পোস্টার এবং আপনার যে ড্রেস আপ, ইনক্লুডিং ইউর ড্রেস আপ, আপনি চান আর না চান আপনি কথা বলার আগে আপনার বডি কথা বলা শুরু করছে, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা, আপনি কনফিডেন্স কিনা, আপনার মুখমণ্ডল বলে দিচ্ছে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন বলে দিচ্ছে আপনি কনফিডেন্ট কিনা, আপনি কম্পিটেন্ট কিনা সেটাও আপনার মুখমণ্ডল বলে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে এই যে দেহভঙ্গি সেটাকে আয়ত্ত করতে হবে। তো এবার গেল সেলফ সোশ্যাল অ্যাওয়ারনেস। এবার আসেন সোশ্যাল স্কিলস। সোশ্যাল স্কিলস কি? যে স্কিলের ভেতর দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন, যে দক্ষতা আপনাকে অর্জন করতে হবে, কথা বলার দক্ষতা। If they ask you in English, ask you questions in English, you have to answer in English. If they ask you questions in Bangla, you have to answer in Bangla. সুতরাং আমরা জানি যে আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে দুটো ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ চর্চা করি, আর মাতৃভাষা হিসেবে আমরা বাংলা ব্যবহার করি। সুতরাং দুটো ভাষায় কিন্তু আপনাকে চমৎকার একটি দক্ষতা তৈরি করতে হবে গ্রাজুয়েট, এবং সম্ভব ধরেন আপনি বাংলা বলতে গেলে আঞ্চলিকতা চলে আসে, চর্চা করুন কিভাবে আঞ্চলিকতাটুকু পরিহার করা যায় যতটুক সম্ভব। আমি বলছি না যে 100% রিমুভ করা সম্ভব, কারণ আঞ্চলিকতার প্রভাব একটি স্বাভাবিক ব্যাপার, এটাকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। আমিও যে কথা বলছি আমার এলাকার ভাষার যে অঞ্চলের যে প্রভাব সেটা কোনো না কোনো শব্দে বাক্যে কোনো না কোনো জায়গায় প্রতিফলিত হচ্ছে, কিন্তু আমি তাই বলে সচেতন ভাবে আমি অ্যালাউ করব না, অনুমতি দেব না নিজেকে সেই ভাষাগুলো যেন আমার মুখে চলে আসে। আমি প্রমিত ভাষার যথাসম্ভব অন্তত স্ট্যান্ডার্ড একটি ভাষা ব্যবহার করব যেন সবাই আমার কথাটুকু বুঝতে পারে। এই জায়গাটুকুতে আপনাদেরকে একটু কাজ করতে হবে, সোশ্যাল যে অ্যাওয়ারনেস এর জায়গাটুকু। আপনাকে ভাবতে হবে আপনি যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তার সঙ্গে আপনি কিভাবে বলবেন। আবার এমনও হতে পারে যে আপনার ইন্টারাকশন এমন এক লেভেলে সেখানে আপনার হয়তো প্রমিত ভাষা কাজ করবে না, সেখানে আপনাকে মিক্স করতে হবে, ডু দ্যাট। সুতরাং যেখানে যেভাবে প্রয়োজন এই ফ্লেক্সিবিলিটি, রেজিলিয়েন্স নিয়ে আপনাকে এই কাজ তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। তারপরে আসা যাক আপনি এই যে সেলফ মোটিভেশন, দেখেন
আমাদের আসলে সমস্ত শক্তি, বলেছি আমি, ইমোশন, এটা ভেতর থেকে আসবে। সুতরাং কোনোভাবেই কিন্তু আপনি যদি নিজের ভেতর থেকে স্পার্ক না হন, কোনোভাবে আপনাকে সারা পৃথিবীকেও স্পার্ক করতে পারবে না। এই জন্য আপনাকে সবসময় আশাবাদী থাকতে হবে, আপনাকে সবসময় চর্চার ভেতরে থাকতে হবে, লার্নিং এর ভেতরে থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনি নিজে নিজে ধীরে ধীরে নিজেকে চমৎকার ভাবে তৈরি করতে পারছেন। এবং ওই তৈরি করার ভেতর দিয়ে ইন্টারভিউ সেশনে যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম, আরো কয়েকটি প্রশ্ন আমি বলতে পারি। যেমন একটু আগে বলেছি কেন আপনাকে হায়ার করবো আমরা, এটা। তারপরে প্রশ্ন আসতে পারে আপনার উইকনেস, আপনার স্ট্রেংথ কি। দেখেন আবার ওই যে সেলফ অ্যাওয়ারনেস আপনাকে যেতে হচ্ছে, এবং এটাকে চমৎকার ম্যানেজ করে আপনাকে জবাব দিতে হবে। এমন প্রশ্ন থাকবে যে আপনাকে জটিল কমপ্লেক্সিটির ভিতরে ফেলে দিবে। আমরা জানি দ্য ওয়ার্ল্ড নাও ফেসিং VUCA, VUCA, ভোলাটাইল। ভি দিয়ে হচ্ছে ভোলাটাইল, ইউ দিয়ে হচ্ছে আনসার্টেনিটি, সি দিয়ে হচ্ছে কমপ্লেক্সিটি, এবং আপনার এ দিয়ে হচ্ছে অ্যাম্বিগুইটি। অর্থাৎ এই চারটা বিষয়কে আমরা কিন্তু এখন মোকাবেলা করছি। অনিশ্চয়তা এবং মানে কেমন যেন একটা রেস্টলেসনেস পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং সব এমপ্লয়াররাই কিন্তু চাইবে আপনার ভেতরে আপনার রেজিলিয়েন্স কতটুকু আছে। এটা গড়ে তোলার জন্য আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স চমৎকার ভাবে সাহায্য করবে। আপনি কিভাবে কতটুকু নিজেকে ব্যবহার করবেন আবেগ দিয়ে, সেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের ভিতরে চমৎকার ভাবে আপনার টুল দেয়া আছে, যে টুলের মাধ্যমে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। তারপরে ধরেন আপনি হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, অথবা হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি। এখানে আসলে কি জবাব কি আপনি বলবেন যে মার্কেট স্ট্যান্ডার্ডে আমার যেটা হয় সেটা দিবেন, নাকি আপনি যা দিবেন তাই না, আমি মাগনা কাজ করব? সো আপনাকে এখানে ভাবতে হবে আপনার আসলে রিকোয়ারমেন্ট। আপনি যদি এত বেশি নিডি হয়ে যান, যেখানে আসলে একটা পে স্কেল দেয়া আছে কিন্তু আপনি নিজেকে একেবারেই ফ্রি বিলিয়ে দিচ্ছেন, এই জায়গাগুলো থেকে আপনাকে সতর্ক হতে হবে। সো এগুলো আপনাকে সেলফ অ্যাওয়ারনেস আপনাকে শেখাবে, আপনার এই যে বলার ভঙ্গি, প্রেজেন্টেশন, এগুলো শেখাবে। সোশ্যাল স্কিলস, আপনার ভেতরে যখন ডিমোটিভেশন থাকবে তখন এই মোটিভেশনাল অ্যাসপেক্ট এসে আপনাকে সাহায্য করবে। তো আমি সবাইকে অনুরোধ করব, ইমোশনাল ইন্টেলিজেন্সের এই বাংলা বইটি খুবই সামান্য, বেশি টাকা না, হয়তো সব মিলিয়ে আপনার 200, 250, 300 টাকা হবে আপনার বাসায় পৌঁছা পর্যন্ত। এই বইটা একবার একটু পড়ে নেবেন, ইমোশনাল ইন্টেলিজেন্সের বাংলা বিষয় যদি জানতে চান। আর ইংরেজি জানতে চাইলে ইউটিউব ঘাটাঘাটি করতে পারেন, গুগল ঘাটাঘাটি করতে পারেন, এবং ইন্টারভিউ এ যাওয়ার আগে নিজেকে একটু প্রস্তুত করে নেবেন। কারণ উইদাউট প্রিপারেশন ইউ স্ট্যান্ড নোওয়্যার। এই যে আমি আপনাদের সামনে আজকে এত কথা বলছি, এই কথা বলার আগে, বই লেখার পরেও আমি একটা ঘন্টাখানেকের প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে এসেছি, কোনটার পরে কি বলবো, কিভাবে বলবো। সুতরাং প্রস্তুতি যত সুন্দর হবে আপনার প্রাপ্তি তত বড় হবে। প্রস্তুতির সাথেই প্রাপ্তির একটা চমৎকার সমীকরণ আছে। সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় ইন্টারভিউ সেশনে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেটার উপরে একটি সম্যক জ্ঞান আপনারা লাভ করেছেন। সোসাইটি ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এবং আরো বিষয় জানতে চাইলে আমাদের সার্টিফাইড ইআই গ্রাজুয়েট কোর্সটি শুরু হচ্ছে 20 তারিখে। আপনারা ইচ্ছে করলে 13 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন করে আমাদের 4th ব্যাচে জয়েন করতে পারেন। তারপরেও বলবো এগুলোর উপরে একটু পড়াশোনা করবেন, তাহলে আপনাদের ইন্টারভিউ সেশন খুব চমৎকার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঈন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দর্শকরা আপনার এই সেশন থেকে অনেক উপকৃত হবে। আর আমাদের এই প্রোগ্রামটি যেহেতু মাইজবস জব ফেয়ার থেকে প্রচারিত হলো, যারা এরপরে এই প্রোগ্রামটি আবার দেখতে চান, আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে থাকবে, আমাদের লিঙ্কডইনে থাকবে, ইউটিউবে থাকবে, আপনারা চাইলে দেখতে পারবেন। আর এরপরে যদি মঈন ভাইয়ের ব্যাপারে যদি আপনাদের আর কোনো কোয়ারি থাকে, নিশ্চয়ই আপনাদের কোয়ারি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যে কোনো বিষয়ে আমরা হেল্প করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ এবং মঈন ভাইকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আজকের এই প্রোগ্রাম। আসসালামু আলাইকুম।